আসসালামু আলাইকুম। আজ 15ই মার্চ 2026 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ট্রাম্পের মুখে চুনকালি মারল ফ্রান্স। সব আমেরিকানকে ইরাক থেকে পালানোর নির্দেশ। নেতানিয়াহুকে হত্যার ঘোষণা ইরানের। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখে চুনকানি মারল ফ্রান্স। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্সের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। বিভিন্ন মাধ্যমে দাবি করা হয় ফ্রান্স নাকি ওই অঞ্চলে একাধিক যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এ ধরনের খবরকে সরাসরি গুজব বলে উড়িয়ে দিয়েছে ফরাসি সরকার। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে যে খবর ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি বাস্তবতার সঙ্গে মিল নেই বলেও তারা উল্লেখ করেছেন। কিছু প্রতিবেদনে বলা হচ্ছিল ফরাসি নৌবাহিনী নাকি মধ্যপ্রাচ্যে প্রায় 10টি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এই খবর প্রকাশের পর আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয় যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ফ্রান্স সরাসরি সামরিক উপস্থিতি বাড়াতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে আন্তর্জাতিক উদ্যোগের প্রসঙ্গ সামনে আসার পর এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। এই গুজবের পেছনে আরেকটি কারণ ছিল ডোনাল্ড ট্রাম্প এর সাম্প্রতিক আহ্বান। তিনি হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচল অব্যাহত রাখতে বিভিন্ন দেশের প্রতি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিলেন। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয় ফ্রান্স ওই আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধজাহাজ পাঠাতে যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধজাহাজ পাঠানোর হয়নি। তারা আরও জানিয়েছে, ফরাসি নৌবাহিনীর রণতরীগুলো বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে এবং সেখানে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ফরাসি সরকার বলছে তাদের সামরিক অবস্থান মূলত আত্মরক্ষামূলক এবং নিরাপত্তামূলক, অর্থাৎ পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধজাহাজ পাঠানোর খবর যে ছড়িয়েছিল তা বাস্তবে সঠিক নয় বলে স্পষ্ট করেছে প্যারিস। ইরাকের বাগদাদস্থ মার্কিন দূতাবাসে ফের হামলার পর দেশটিতে অবস্থানরত সকল আমেরিকান নাগরিককে অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার এক জরুরি সতর্কবার্তায় মার্কিন দূতাবাস এ নির্দেশনা জারি করে। ইরানের সাথে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে গত রাতে দ্বিতীয়বারের মতো মার্কিন দূতাবাসে হামলার ঘটনা ঘটে। এরপরই নিরাপত্তার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নিল ওয়াশিংটন। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলো মার্কিন সংশ্লিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে উপর্যুপরি হামলা চালাচ্ছে। বিশেষ করে কূটনৈতিক স্থাপনা, আমেরিকান ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং বিদেশিদের যাতায়াত রয়েছে এমন হোটেলগুলো এই হামলার মূল লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে। সতর্কবার্তায় আরও বলা হয়েছে, বর্তমানে বাণিজ্যিক ফ্লাইট চলাচল বন্ধ থাকায় মার্কিন নাগরিকদের আকাশপথের পরিবর্তে স্থলপথে প্রতিবেশী দেশগুলোতে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার খাতিরে নাগরিকদের বাগদাদের মূল দূতাবাস কিংবা উত্তরের শহর ইরবিলের কনসুলেটে না আসার জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান এই অস্থিরতায় ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের মধ্যে এখন চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতির নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র আরও কঠোর কোনো পদক্ষেপ নেবে কিনা তা নিয়ে চলছে বিশ্বজুড়ে বিশ্লেষণ। সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দর ফুজাইরাহতে শনিবারের ড্রোন হামলা ও অগ্নিকাণ্ডের পর তেল উত্তোলন, সরবরাহ ও রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হয়েছিল। তবে এরই মধ্যে বন্দরটির কার্যক্রম পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এই বন্দরটি জাহাজের জ্বালানি সরবরাহ এবং অপরিশোধিত তেল ও জ্বালানি রপ্তানির জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তেল সরবরাহের সক্ষমতার কারণে ফুজাইরাহ বন্দরকে আমিরাতের হরমুজ প্রণালী ভাবা হয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পাল্টা জবাবে ইরানের হামলায় শঙ্কায় পড়েছে বন্দরটি। বৈশ্বিকভাবে ফুজাইরাহ কেন গুরুত্বপূর্ণ? গত বছর ফুজাইরাহ বন্দর থেকে গড়ে প্রতিদিন 17 লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানি রপ্তানি হয়েছে বলে তথ্য দিয়েছে কেপলার। এই পরিমাণ বিশ্বের দৈনিক মোট তেল চাহিদার প্রায় 1.7% সমান। বন্দরটি অবস্থিত ওমান উপসাগরের তীরে এবং হরমুজ প্রণালী থেকে প্রায় 70 নটিক্যাল মাইল দূরে। বর্তমানে ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় বৈশ্বিক বাজারে ফুজাইরাহ বন্দরের গুরুত্ব আরও বেড়েছে। 2025 সালে এই বন্দর থেকে প্রায় 7.4 মিলিয়ন ঘনমিটার সামুদ্রিক জ্বালানি বিক্রি হয়েছে। এর ফলে এটি বিশ্বের 4র্থ বৃহত্তম সামুদ্রিক জ্বালানি সরবরাহ কেন্দ্র। সিঙ্গাপুর, রোটারডাম এবং চীনের
ঝৌসানের পরেই এর অবস্থান। সংযুক্ত আরব আমিরাতের জন্য এর গুরুত্ব, যুদ্ধ শুরুর আগে সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন 34 লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল উৎপাদন করত। দেশটির একটি 15 লাখ ব্যারেল দৈনিক ক্ষমতার পাইপলাইন রয়েছে, যার মাধ্যমে হরমুজ প্রণালী এড়িয়ে তেল পরিবহন করা সম্ভব। আবুধাবি ক্রুড অয়েল পাইপলাইন এডিসিওপি, যা হাবশান ফুজাইরাহ নামেও পরিচিত, আবুধাবির তেল ক্ষেত্র থেকে ফুজাইরা বন্দরে তেল পরিবহন করে। এখান থেকে সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় ক্রুড গ্রেড মুরবান তেল রপ্তানি করা হয়, যার বড় ক্রেতা এশিয়ার দেশগুলো। হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে থাকায় ফুজাইরাহ বন্দরে বড় ধরনের বিঘ্ন ঘটলে ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদক দেশটিকে উৎপাদন কমাতে বা বন্ধ করতে হতে পারে। তেল ও জ্বালানি বাজারে এর প্রভাব, ফুজাইরাহ বন্দরের মোট সংরক্ষণ ক্ষমতা প্রায় 1,80,00,000 ঘনমিটার, যা এটিকে বিশ্বের অন্যতম বড় তেল ও জ্বালানি সংরক্ষণ ও মিশ্রণ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। তেল শিল্পে ব্লেন্ডিং বলতে বিভিন্ন ধরনের পেট্রোলিয়াম উপাদান মিশিয়ে নির্দিষ্ট মানের চূড়ান্ত পণ্য, যেমন পেট্রোল বা জাহাজের জ্বালানি তৈরি করার প্রক্রিয়াকে বোঝায়। বন্দরে বিশ্বের বড় বড় স্টোরেজ কোম্পানিগুলোর কার্যক্রম রয়েছে, যেমন ভিটিটিআই, ভিটল, অ্যাডনক এবং ভোপাক। এছাড়া ফুজাইরাহ তেল শিল্প অঞ্চলে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বাণিজ্যিক পরিশোধিত জ্বালানি সংরক্ষণ সুবিধা রয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। রোববার আইআরজিসি এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধের মাঝে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী। আইআরজিসির পরিচালিত সংবাদ মাধ্যম সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকেন, তাহলে আমরা সম্পূর্ণ শক্তি দিয়ে তাড়া করে তাকে হত্যা করব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্নের মাঝে আইআরজিসি ওই বিবৃতি দিয়েছে। গত কয়েকদিন ধরে নেতানিয়াহুকে জনসম্মুখে দেখা যাচ্ছে না বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানানো হচ্ছে। গত 12 মার্চ নেতানিয়াহুর কার্যালয়ের প্রকাশিত একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। ভিডিওতে তার হাতের আঙুলগুলো এমনভাবে দেখা গেছে যেন এক হাতে 6টি আঙুল রয়েছে। তবে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সম্পাদন করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিডিওটিতে নেতানিয়াহুর হাতের আঙুল 5টি রয়েছে। সেখানে ক্যামেরা ও লাইটের ফোকাসের কারণে হাতের আঙুল 6টি মনে হয়েছে। গত 28 ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মাঝে বিমান হামলা শুরু হওয়ার পর সেটি ছিল 76 বছর বয়সী নেতানিয়াহুর প্রথম সংবাদ সম্মেলনের ভিডিও। সেই ভিডিওতে তিনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে হত্যার পরোক্ষ হুমকি দিয়েছিলেন এবং ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের পক্ষে সাফাই গেয়েছিলেন। হিব্রু ভাষায় দেওয়া সেই ভাষণে নেতানিয়াহু বলেছিলেন, আমি আমাদের নেওয়া পদক্ষেপগুলোর বিস্তারিত বিবরণ দেব না। আমরা ইরানি শাসন ব্যবস্থাকে উৎখাতের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করছি, তবে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না ইরানের জনগণই এখন এই শাসন ব্যবস্থাকে উৎখাত করবে কিনা, কারণ একটি শাসন ব্যবস্থা দেশের ভেতর থেকেই উৎখাত হয়। মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার কান্ডেন্স ওয়েন্স সহ অনেকে প্রশ্ন তুলে বলেছেন, বিবি কোথায়? শনিবারের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, নেতানিয়াহুর অফিস তার ভুয়া এআই ভিডিও কেন প্রকাশ করে ডিলিট করেছে, আর কেন হোয়াইট হাউসে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর তার মৃত্যুর খবর অস্বীকার করে বলেছে তিনি নিরাপদে আছেন। নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন দাবির বিষয়ে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে তার দপ্তর বলেছে, এসব ভুয়া খবর। প্রধানমন্ত্রী সুস্থ আছেন, তবে নেতানিয়াহুর দপ্তর বা তার সহকারীরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। কিছু ব্যবহারকারী বলেছেন, নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যাচ্ছে না। এক্সে প্রায় 2,84,000 ফলোয়ার রয়েছে এবং ব্যাপক সক্রিয় ছিলেন তিনি। গত 9 মার্চের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট করেননি তিনি। এবার অন্যান্য খবর। জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিন অতিবাহিত হলেও এখনও সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করায় জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি জানান, 10 নম্বর অর্ডার অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অধিবেশন ডাকার বিধান থাকলেও তা মানা হয়নি। 15 মার্চ জাতীয় সংসদ নির্বাচনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বিরোধী দলীয় নেতা এসব কথা বলেন। স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে তিনি সংবিধান সংস্কারের আইনি বাধ্যবাধকতা ও বর্তমান স্থবিরতা তুলে ধরেন। বিরোধী দলীয় নেতা বলেন, 10 নম্বর অর্ডারে পরিষ্কার বলা হয়েছে, সংসদ নির্বাচনের ফল ঘোষণার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হয়, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশনও আহ্বান করতে হবে।
আজ সেই 30তম দিন, কিন্তু এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি বলেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী সংসদ আহ্বান করেন। আমরা ধরে নিচ্ছি প্রধানমন্ত্রীর পরামর্শে হয়তো রাষ্ট্রপতি এটি আহ্বান করবেন, কিন্তু সময় পার হয়ে যাচ্ছে। জুলাই জাতীয় সনদ ও গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের 70% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছেন। আইন অনুযায়ী নবনির্বাচিত প্রতিনিধিরা একই সঙ্গে জাতীয় সংসদের সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। আমরা এই সুযোগটি কাজে লাগাতে চাই। বিধি অনুযায়ী শপথ গ্রহণের পর আমরা বিরোধী দলীয় 77 জন সদস্য নির্ধারিত তফসিলে স্বাক্ষর করেছি। ডক্টর শফিকুর রহমান বলেন, সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে 180 কার্যদিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ ও গণভোটের ফলাফল অনুযায়ী সংস্কার কাজ সম্পন্ন করতে হবে। এরপরই পরিষদের কার্যক্রম সমাপ্ত হবে। বিরোধী দলীয় নেতা আক্ষেপ করে বলেন, আগে তো শুরু হতে হবে, তারপর সমাপ্তির প্রশ্ন। আমরা পৃথক ব্যালটে সংস্কারের জন্য ভোট নিয়েছি। এখন এই পরিষদ গঠন ও অধিবেশন আহ্বান করা আইনি বাধ্যবাধকতা। সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি এখনও বিচারাধীন। এটি যদি আইনে পরিণত হয় তবে দেখা যাবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডেকেছেন, সংবিধান সংস্কার পরিষদের না। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হয়েছে। রোববার বেলা 11টায় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে ঢোকার আগে সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, সংবিধান সংস্কার পরিষদের না। সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই। বিষয়টি এখনও উচ্চ আদালতে বিচারাধীন। স্পিকার ও ডেপুটি স্পিকার দলের পদ থেকে পদত্যাগ করেছেন, যাতে নিরপেক্ষতা বজায় থাকে। তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে সেরকম কোনো পরিষদের অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয়, কনস্টিটিউশনে সেটা সংবিধানের আগে সংশোধনী হতে হবে, সেটা সংসদে আলোচনা হবে। সংবিধান সংশোধন হলে সে মত সেটা সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফর্ম হয়, যদি শপথ গ্রহণ করতে হয়, সেটা তারপরের ব্যাপার। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই অনলাইনের যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা প্রতিদিন টুইটার, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো সার্চ করতে করতে অতিষ্ঠ হয়ে উঠি। এই একঘেয়েমি দূর করবার জন্যে আপনি বাস্তব যোগাযোগ করুন। সপ্তাহে অন্তত একদিন পরিবারকে দিন। যদি বেশি সময় থাকে তাহলে অন্য আত্মীয় স্বজনের সঙ্গে বাস্তব যোগাযোগ করুন, মানে সরাসরি কথা বলুন, বসুন, 1 কাপ চা খান। দেখবেন সপ্তাহের অন্য 6 দিন আপনি ভালো বোধ করছেন, আপনার মনের মধ্যে আনন্দ, স্থিরতা তৈরি হচ্ছে। সুতরাং আসুন, শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগ মাধ্যমের এইসব প্ল্যাটফর্মে নয়, বরং জীবনটাকে বাস্তবের পরখে মিলিয়ে নেই। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার ইরান যুদ্ধের আরও সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া ইরানকে শাহেদ ড্রোন সরবরাহ করছে এবং এসব ড্রোন ব্যবহার করে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ইরান রাশিয়ার তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। তিনি এই দাবিকে শতভাগ সত্য বলে উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হওয়া আরও কয়েকটি হামলাও শাহেদ ড্রোন ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। যদিও সব ঘটনায় এগুলো তৈরি কোথায় হয়েছে তা নিশ্চিত নয়। জানা গেছে, ইরানই প্রথম শাহেদ ড্রোন তৈরি করে। ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের তুলনায় এগুলো অনেক সস্তা এবং কার্যকর। 2022 সালের শেষ দিকে ইউক্রেনে রাশিয়ার হামলার সময় এসব ড্রোন ব্যাপকভাবে ব্যবহার শুরু হয়। ইউক্রেনের তথ্য অনুযায়ী রাশিয়ার বাহিনী তখন থেকে হাজার হাজার শাহেদ ড্রোন নিক্ষেপ করেছে। প্রথমে ইরান এসব ড্রোন সরবরাহ করলেও বর্তমানে রাশিয়া নিজেই শাহেদ ড্রোন তৈরি করছে। পরে অন্যান্য দেশের সামরিক বাহিনীতেও এ ধরনের ড্রোন ব্যবহার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও জানিয়েছে, ইরানের বিরুদ্ধে চলমান অভিযানে এই ধরনের ড্রোন ব্যবহৃত হয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।